চোখের পলকে যেন পেরিয়ে গেল 7টা মাস। প্রকৃতিতে তখন ঋতুরাজ, শীতের আধিক্য বিরাজমান। প্রবল শীতের আনাগোনা চারপাশে, কুয়াশাচ্ছন্ন সকালেই সবাই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে থাকে বিছানায়। কেউ বা ভোরে উঠে শীতটাকে উপভোগ করতে বেরিয়ে পড়ে বাহিরে। যে যেভাবে পারে সেভাবেই উদযাপন করতে থাকে শীতের দিনগুলো। কেউ বা অধীর অপেক্ষায় ঋতুরাজের বসন্তের দেখা পেতে। এই সব কিছুর ভিড়ে একমাত্র অন্যরকম সময় কাটছে বোধহয় রুদ্র অদ্রিজার। একটা নতুনত্বের মধ্যে দিয়ে পার করছে দুটো মানুষ। মেয়েটার 9 মাস চলছে প্রেগনেন্সির, আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপর বসন্তের ন্যায় আগমন ঘটবে নতুন অতিথির। এই নিয়ে বাড়ির মানুষ যেমন খুশি, তেমন খুশি পিতা মাতা হওয়ার অপেক্ষায় অপেক্ষমান মানুষ দুটো। পাশাপাশি খানিকটা ভয়ও যেন দুজনকে প্রতি মুহূর্তে আচ্ছন্ন করে রাখে। প্রথম সন্তান হারানোর ব্যথা আজও ভুলতে পারেনি কেউই। তবুও তা ভুলে থাকার অভিপ্রায়ে দিন পার করছে সকলে। সকলের একটাই চিন্তা, এই সন্তানটা সুস্থ মতো পৃথিবীর আলো দেখতে পাক। যদিও মেয়েটা সুস্থই আছে, তবুও যেন রুদ্ধের ভয় কখনো কমার নয়। এই তীব্র শীতের মাঝে বাচ্চাটা আসতে চলেছে, মেয়েটার কখন কি জানি হয়ে যায় এই ভেবে আতঙ্ক থাকে যেন সর্বদা। শুরুতে বড় ছেলে হিসেবে অফিসের দায়িত্ব নিজের কাঁধে নিলেও এখন বেশিরভাগ সময় কাটায় বাড়িতেই। মেয়েটাকে একটা মুহূর্তে একা ছাড়ে না। যা নাজুক বউ তার কিছু একটা হলেই আর নিজেকে ক্ষমা করতে পারবে না এবার। যা কাজ করার বাড়িতে বসে করবে। সময় নিকটতম দেখেই এত চিন্তা তার। প্রেগনেন্সির পুরো একটা সময় পার করেছে মেয়েটা। কখনো অসুস্থ হয়ে পড়েছে, কখনো মুড সুইং হয়েছে। নানান জটিলতার সম্মুখীন হলেও তা যেন সহজ করে দিয়েছে তার স্বামী। যাওয়ার পূর্বেই সব যেন হাজির করে রেখেছে তার সামনে সবকিছু। এই নিয়ে অদ্রিজা ভীষণ খুশি। দ্বিতীয় সন্তান আসায় আর স্বামীর সেবা যত্নের কারণে প্রথম সন্তান হারানোর ব্যথা যেন অনেকটাই কমে গেছে তার। পুরোপুরি সুস্থও হয়েছে। এখন আর কল্পনাতে মা আর বাচ্চাকে দেখতে পায় না। পুরোটা সময় কেটেছে মেঘমহলে। বাপের বাড়ি যাওয়ার সুযোগ হয়নি, কিন্তু এতেও যেন কষ্ট পেতে দেয়নি রুদ্ধ। থেকে থেকে আরাফ সাহেব, তমালিকা বেগম, তমাল বা রায়া, যার যখন ইচ্ছে হয়েছে ছুটে এসেছে তার নিকট। মেয়েটাকে একটা অভিযোগ করার সুযোগ দেয়নি রুদ্ধ। এসব করতে গিয়ে যেন রাতের ঘুম হারাম হয়েছে রুদ্ধর। তবে তাতে তার কোনো অভিযোগ নেই, কষ্ট নেই, বরং বউয়ের জন্য এসব করে সে যেন আরো ভীষণ খুশি। এভাবে কেটে যাচ্ছে যেন তাদের দিনগুলো। রাত তখন প্রায় 12টার কাছাকাছি। রুদ্ধ সোফায় বসে ল্যাপটপে অফিসের কাজ করতে ব্যস্ত। অদ্রিজা বিছানায় শুয়ে, মেয়েটা তখনও জেগে। রুদ্ধ ডেকে বারবার বলছে দ্রুত ঘুমিয়ে পড়তে, কিন্তু অদ্রিজা যেন কথা শোনার পাত্রই নয়। নিজের পেটের ওপর একটা হাত রেখে থেকে থেকে হেসে উঠছে। আবার কখনো খানিকটা ব্যথায় মুখ ভারী করে নিচ্ছে মেয়েটা, যার জন্য মনোযোগ হারাচ্ছে রুদ্ধ। রাত অনেক হয়েছে দেখে ল্যাপটপটা বন্ধ করে রেখে দিয়ে এগিয়ে গেল বিছানার দিকে। বউ কেন হাসছে তা তার জানা, তাই তো বিছানায় উঠে আগে এগিয়ে গেল বউয়ের নিকট। নিচু হয়ে সন্তর্পণে নিজের কান রাখলো বউয়ের পেটের ওপর। স্পষ্ট বুঝতে পারলো শুধু বউ নয়, বাচ্চাটাও এখনো জেগে তার মায়ের মতোই থেকে থেকে মায়ের পেটে কিক মারছে। এটা বুঝি খেলার সময়? তার মা কষ্ট পায় না বুঝি? রুদ্ধকে কান পেতে থাকতে দেখে অদ্রিজা বিস্তর হাসলো। এটা তাদের প্রতিদিনকার কাজ যেন। প্রথম যেদিন সন্তানের উপস্থিতি টের পেল, সে প্রথমেই স্বামীকে বলেছিল। রুদ্ধ সেদিন এগিয়ে এসে যখন প্রথমবার সন্তানের অস্তিত্ব বুঝতে পেরেছিল, সেদিন ছেলেটা নিজের খুশি প্রকাশ করতে না পেরেও অদ্রিজা বুঝে নিয়েছিল, যা লোকটার চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছিল। সেদিনের পর থেকে বাচ্চাটা যখনই নিজের অস্তিত্ব জানান দেয়, রুদ্ধ তখনই এমন করে। অদ্রিজা স্বামীর মাথায় একটা হাত রেখে চুলগুলো এলোমেলো করে দিল। রুদ্ধ মাথাটা উঁচু করে তাকিয়ে বউকে এক ঝলক দেখে নিয়ে পাশে গিয়ে শুয়ে পড়ল। বউকে খানিকটা কাছে টেনে নিয়ে আদেশ দিল ঘুমিয়ে পড়ার। একটা হাত বউয়ের চুলের মাঝে দিয়ে হাত বুলিয়ে দিতে শুরু করলো। অদ্রিজা এবার আর রাগ করলো না। স্বামীর সান্নিধ্যে আরাম খুঁজে বুঝে নিল চোখ। এই তো বোধহয় সবেই চোখের পাতা দুটো এক হয়েছিল।
এর মাঝে গোগানির শব্দে ফট করে চোখ মেলে তাকালো রুদ্ধ। এই শীতের মাঝেও ঘামতে শুরু করলো। যখনই নজরে পড়লো অদ্রিজা পেটের ওপর একটা হাত রেখে ছটফট করছে। কি হয়েছে বুঝতে বোধ হয় একটু সময় লাগলো। অস্থির হয়ে উঠলো ছেলেটা। উঠে বসে উদ্গ্রীব হয়ে শুধালো, কি হয়েছে পাখি? এত ছটফট করছে কেন? কোথাও কষ্ট হচ্ছে? অদ্রিজার চোখের কার্নিশ ঘেঁষে অশ্রু গড়িয়ে পড়লো। আমতা আমতা করে জবাব দিল। পেটে ভীষণ ব্যথা করছে। এতটুকু জবাবই যেন রুদ্ধকে আরো অস্থির করে তুললো। কি করবে বুঝে পেল না। এখন ব্যথা হওয়ার কারণ কি? ডাক্তার তো ডেট দিয়েছিল আরো কিছুদিন পর। তাহলে বুঝতে না পেরে অদ্রিজাকে রেখে দৌড়ে গেল মায়ের রুমে। ডাক পেয়ে নূর বেগম দরজা খুলতেই রুদ্ধ ছটফট গলায় বলল, দ্রুত আসো মা, তোমার বৌমার হঠাৎ ব্যথা হচ্ছে। কি হয়েছে দেখে যাও না। নূর বেগমও খানিকটা চিন্তিত হলেন। দৌড়ে গেলেন ছেলের পিছু পিছু। অদ্রিজাকে কাছ থেকে দেখে ছেলের উদ্দেশ্যে বলে উঠলেন, ওর লেবার পেন উঠেছে, দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে। কিন্তু ওর ডেট তো আরো পরে মা। কখনো কখনো এমন হয়, সময়ের আগে প্রসব বেদনা হয় আর বাচ্চার জন্ম হয়। দ্রুত কর এবার। মায়ের কথায় যেন কিছুটা আশ্বস্ত হলো রুদ্ধ। তবে ভয় পুরোপুরি কমলো না। কিন্তু সময়ের সাথে অদ্রিজার ব্যথা বাড়তে দেখে ঘাবড়ে গেল। মেয়েটা এমনিতেই এত নাজুক, তারপর এত ব্যথা সইতে পারবে কি? নিজের ভয় আর চিন্তাকে নিজের মাঝে রেখে বউকে পাজা কোলে তুলে নিল। দ্রুত পায়ে উপর থেকে নিচে এসে গাড়িতে বসিয়ে দিল। নূর বেগম সবাইকে ডেকে উঠিয়ে নিজেও এগিয়ে গিয়ে বৌমার পাশে বসে পড়ে মেয়েটাকে আগলে নিলেন নিজের বক্ষ মাঝে। রুদ্ধ ড্রাইভিং সিটে বসে গাড়ি ছুটিয়ে যত দ্রুত সম্ভব এগিয়ে চলল হাসপাতালের দিকে। বউয়ের আর্তনাদে যেন হৃদয়খানা বারবার ভীত হয়ে উঠছে। চিন্তায় অস্থিরতায় অবস্থা খারাপ। তবুও গাড়ির গতি কমতে দিল না সামান্যতম। বাড়ির বাকি সদস্যরাও অন্য গাড়িতে রুদ্ধর পিছু পিছু ছুটে চললেও অনবরত। রাতের বেলায় রাস্তা ফাঁকা থাকাতেই হাসপাতালে পৌঁছতে খুব বেশি সময় লাগলো না। রুদ্ধ নিজে পুনরায় কোলে নিয়ে বউকে স্ট্রেচারে নিয়ে শুয়ে দিল। অদ্রিজা ব্যথায় আঁকড়ে ধরলো স্বামীর হাতখানা। স্বামীকে ছেড়ে যেতে চাইল না অপারেশন রুমে। রুদ্ধর অস্থিরতা এতে দ্বিগুণ হলো। বউয়ের ব্যথা যেন বউয়ের থেকে বেশি সে উপলব্ধি করতে পারছে। নিচু হয়ে বউয়ের কপালে ওষ্ঠ ছোঁয়ালো। সে তো অবুঝ না। বউয়ের হাতখানা সন্তর্পণে নিজের হাত থেকে ছাড়িয়ে নিল। ফিসফিস করে একাকী আওড়ালো, যাও পাখি, আমি আছি এখানে। দ্রুত আমার রাজপুত্রকে নিয়ে সুস্থ হয়ে ফিরে এসো আমার বুকে। আমি অপেক্ষা করব। হাসপাতালের অপারেশন রুমের সম্মুখে করিডোরে সবাই চিন্তিত অবস্থায় দাঁড়িয়ে আছে। রুদ্ধকে স্থির দেখালেও ছেলেটা যেন সবচেয়ে বেশি অস্থির আর চিন্তিত। তবে কাউকেই বুঝতে দিচ্ছে না। মেয়েটা এমনিতেই নাজুক দুর্বল। যদিও ডাক্তার জানিয়েছিলেন বাচ্চা এবং মা দুজনে ভালো আছে, তবে পরিস্থিতি কি হয় কে জানে। উপরওয়ালার নিকট সবার একটাই দোয়া, যেন মা আর বাচ্চা দুজনেই সহি সালামত থাকে। মেয়েটা এবার অন্তত স্বামী সন্তান নিয়ে একটা সুখের সংসার গড়ুক। এর মধ্যে হাসপাতালে এসে উপস্থিত হলো এহসান বাড়ির 4 সদস্য। খবর পেতেই এই রাত বিরতে ছুটে এসেছে। একদিকে নতুন সদস্য আসার খুশি, অন্যদিকে অব্যক্ত ভয় যেন সবাইকে ঘিরে রেখেছে। সময় গড়ালো প্রায় ঘন্টা 2। সবাই অস্থির হয়ে এলোমেলো হয়ে ছুটে বেড়াচ্ছে। রুদ্ধ দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে একটা জায়গাতেই নীরব হয়ে আছে। এর মধ্যেই ওটির দরজা খোলার শব্দ হলো। সবাই উৎসুক হয়ে তাকালো সেদিকে। দুজন নার্স বেরিয়ে এলেন। সবার নজর গিয়ে বর্তালো নার্সের হাতে তোয়ালে পেঁচানো অবস্থায় ধরে রাখা বাচ্চাটার দিকে। রুদ্ধ এবার নিজ জায়গা থেকে দ্রুত নার্সের সামনে গিয়ে স্থির হলো। পিছু পিছু ছুটে এলো বাকি সকলে। রুদ্ধ নার্সের হাতের দিকে পর্যন্ত তাকালো না। অস্থির হয়ে শুধালো, আমার ওয়াইফ কেমন আছে? নার্স দুটো অবাক হয়ে একে অপরের দিকে তাকালেন। সাধারণত বাচ্চা নিয়ে এলে মানুষ আগে বাচ্চা দেখে, কোলে নেয়, বাচ্চা নিয়েই মেতে ওঠে। আর এই পুরুষ সন্তানকে না দেখে আগে স্ত্রীর কথা জানতে চাইছে। স্ত্রীর প্রতি এত চিন্তা বেশি ভাবলেন না ওনারা আর। একজন নার্স আলতো হেসে জবাব দিলেন, আপনার মিসেস একদম সুস্থ আছে, একটু বাদেই দেখা করতে পারবেন। রুদ্ধ স্বস্তিতে চোখ বুজে জোরে একটা শ্বাস টেনে নিল নিজের মাঝে। ওপরওয়ালা তার দোয়া কবুল করেছে যে।
আর কি চাই? হঠাৎই সন্তানের কথা স্মরণ হতেই তড়িৎ চোখ মেলে তাকিয়ে নার্সের ধরা হাতের পানে চক্ষু নিবিষ্ট করলো। নার্স বোধহয় বুঝলেন। রুদ্ধের উদ্দেশ্যে হাস্য মুখে নার্সটি বলে উঠলেন, আপনার ছেলে হয়েছে স্যার, আর বাচ্চাও ভালো আছে। শব্দগুলো শুনলেও রুদ্ধর মুখ ফেটে একটা কথা পর্যন্ত বের হলো না। সে তো এক দৃষ্টিতে তাকিয়ে আছে সদ্য জন্ম নেওয়া নিজের সন্তানের পানে। এটা তার সন্তান, তার আর অদ্রিজার। তার রক্ত এটা। ছোট্ট মুখখানা দেখতে বুকের ভিতর কেমন করে চলকে উঠলো। বুকের ঢিপ ঢিপ শব্দগুলো দ্রুততর হলো। নার্স বাচ্চাটিকে রুদ্ধর দিকে বাড়িয়ে ধরলেন। রুদ্ধ হাত বাড়ালো নেওয়ার জন্য, কিন্তু হাত দুখানা যেন কেঁপে উঠলো। কেমন করে মনে হচ্ছে পুরো শরীরটাই কাঁপছে। যতই অতীত ভোলার চেষ্টা করুক, তা যেন ঠিক চোখের সামনে ভেসে ওঠে। সেই সন্তান বেঁচে থাকলে এমন করেই একদিন তার সামনে ধরা দিত, তাই না? আজ কত বড় হয়ে যেত, কিন্তু সন্তানের পরিবর্তে মিলেছে রক্তমাখা পোশাক। মনে পড়তেই বুকে ব্যথার উদয় হলো। ভাবতেই পারছে না তার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, যে কিছুদিন পর তাকে বাবা বাবা বলেই ডেকে গলা ফাটাবে। রুদ্ধ চোখ দুটো লাল হয়ে উঠলো, শরীর দুলে উঠলো। পাশে দাঁড়ানো নূর বেগম ছেলের অবস্থা যেন বুঝলেন। ছেলের পিঠে হাত দিয়ে সান্ত্বনা দিলেন। রুদ্ধ ঘুরে তাকালো মায়ের পানে। নূর বেগম চোখের ইশারায় ছেলেকে সাহস দিয়ে বুঝালেন নিজের সন্তানকে কোলে নিতে। মায়ের আশকারায় রুদ্ধ যেন সত্যিই সাহস পেল। বাস্তবে ফিরল, হাত বাড়িয়ে প্রথমবারের মতো ছেলেকে কোলে তুলে নিল এক ভঙ্গুর পিতা, যে এক সন্তান হারানোর কষ্টে জর্জরিত হয়েছিল। ছেলেকে কোলে নিতে যেন কেমন অনুভব হলো, আপন আপন মনে হলো। এটা স্বপ্ন নয় তো? না, এটা বাস্তব। তার ঔরসজাত সন্তান তার কোলে, যে সন্তানের জন্য প্রিয়তম স্ত্রী পাগল প্রায় হতে বসেছিল। এবার নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে। সন্তান আর স্ত্রী নিয়ে একটা সুখের সংসার হবে। এ যেন অনেক সাধনার ফল। রুদ্ধ এই পর্যায়ে নিজেকে আর আটকে রাখতে সক্ষম হলো না। ছেলের কপালে ওষ্ঠ চেপে ধরলো। চোখ ফেটে বেরিয়ে এলো এক ফোঁটা অশ্রু। চুমু খেয়ে ছেলের কানে আজান দিল। ছেলের কানের সাথে নিজের মুখ লাগিয়ে ফিসফিস করে আওড়ালো, তুমি আমার আর তোমার মায়ের অনেক সাধনার। তোমার মায়ের জন্য তুমি সঞ্জীবনী ওষুধের ন্যায়। তুমি আমাদের বাঁচার একমাত্র সম্বল, আমাদের প্রেরণা। আল্লাহর উপহার তুমি, আমার ছেলে আয়ান কাদের রাত। নামকরণ হতে করিডর জুড়ে হই হুল্লোড় পড়ে গেল। রুদ্ধ আর ছেলেকে কাছে রাখার সুযোগ পেল না। সবাই কাড়াকাড়ি লেগে গেল যেন বাচ্চাটাকে একটিবার কোলে নেওয়ার জন্য। রুদ্ধ বিস্তর হেসে কেবল দেখলো ছেলেকে নিয়ে প্রত্যেকের খুশিটুকু। এর মাঝে সময় আরো খানিকটা পেরোলো। অদ্রিজাকে ওটি থেকে বের করে কেবিনে নিয়ে রাখলো। সবাই বাচ্চা নিয়ে মেতে থাকলেও বউকে কেবিনে দিতেই রুদ্ধ ছুটে গেল সেদিকে। কারোর আসার শব্দ পেয়ে চোখ মেলে তাকালো অদ্রিজা। স্বামীর চোখে চোখ পড়তেই আলতো হাসলো। রুদ্ধ ত্রস্ত পায়ে এগিয়ে গিয়ে ঝুঁকে সখানেক চুমো খেয়ে বউয়ের মুখ জুড়ে চুমো খেলো। অনুষ্ঠ স্বরে শুধিয়ে উঠলো, ঠিক আছে তুমি? কত কষ্ট হচ্ছে পাখি? অদ্রিজা মাথা নেড়ে না বুঝালো। ছোট ছোট চোখ করে তাকিয়ে রইলো স্বামীর মুখের দিকে। হয়তো কিছু বোঝার চেষ্টা করলো, তারপর শুধালো নরম কণ্ঠে, ছেলেকে দেখেছেন? ছেলের কথা উঠতেই রুদ্ধ ঠোঁটের কোণে হাসির রেশ দেখা দিল। একটা চেয়ার টেনে বসলো বউয়ের পাশে। ঘটা করে বউয়ের গালে একটা চুমু খেয়ে জবাব দিল খুশি মনে। হুম, ঠিক তার মায়ের মতো হয়েছে। স্বামীর জবাবে অদ্রিজাও ঠোঁটে লিয়ে হেসে দিল। রুদ্ধ পলকহীন তাকিয়ে দেখলো সেই নির্মল হাসিটুকু, যে হাসির প্রেমেই সে বারবার পড়ে, যে হাসি দেখার জন্য সে মৃত্যুর সাথেও লড়তে পারে। সে পানে তাকিয়ে থেকেই আনমনে আওড়ালো রুদ্ধ, এই হাসি আজীবন তোমার সঙ্গী হোক পাখি। আর সব কিছুর জন্য ধন্যবাদ। বাবা হওয়ার মতো সুন্দর সুখ উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। ভালোবাসি পাখি। অদ্রিজা ডান হাত সামান্য উঁচিয়ে স্বামীর গালে ছোঁয়ালো। বিপরীতে ছোট করে জবাব দিল, ভালোবাসি রুদ্ধ, আপনার থেকেও বেশি ভালোবাসি আমি আপনাকে। রুদ্ধর হাসি প্রসারিত করে নিজের একটা হাত রাখলো গালের ওপর থাকা বউয়ের হাতের ওপর। দুজন কেবল চুপচাপ তাকিয়ে রইলো একে অপরের পানে। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে ভেসে এলো রায়ার চঞ্চল কণ্ঠস্বর, ভাবি, তোমার ভাইকে বলে দাও আমি বাচ্চার ফুপি হই আর সে ফুপা হয়। পেছন পেছন বাচ্চাকে কোলে নিয়ে তমাল ভেতরে প্রবেশ করতে করতে বলে উঠল,
বোন তোর ননদকে বলে দে আমি ওর মামা হই আর সে বাচ্চার মামি হয়। রুদ্ধ আর অদ্রিজা কথা শুনে সেই পানে তাকালো, জবাব দিল না কিছুই। কিন্তু ওই যে দুজনের তর্ক থামার নয়, কেউ কারোর দাবি মানতে রাজি নয়। পেছন পেছন প্রিয়তা ঈশানী ছুটে এসে নিজেদের মতামত জাহির করলো। একজন খালা হতে চায় তো একজন ফুপি হয়ে থাকতে চায়। নাসিম আর রোনাক যেন বউদের সেই আবদার মানতেও রাজি নয়। তারা চাচা হলে এই মেয়ে দুটো ফুপি আর খালা কিভাবে হয়, এসব মানবে না কিছুতেই। তাদের তর্ক শুনে বাচ্চাটা ফুপিয়ে উঠলো। তা দেখে রুদ্ধ ছুটে আসার আগেই নূর বেগম ছুটে এসে নাতনিকে কোলে তুলে নিয়ে দোলাতে শুরু করলেন। সবার মুখের কোণে হাসি লেপ্টে অদ্রিজাও সেদিক পানে তাকিয়ে সবার হাসি দেখে মিটিমিটি হাসছে। রুদ্ধ থেকে থেকে সবাইকে দেখছে, মায়ের কোলে ধরে রাখা নিজের সন্তানকে দেখছে, আবার বউয়ের হাসি মাখা মুখখানা দেখছে। একটা বাচ্চা আসতেই তাদের জীবন খুশিতে ভরিয়ে দিয়েছে। উপরওয়ালা সবাইকে বোধ হয় ঠিকই একটা সুযোগ দেন, তাই তো ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় সুখের মুহূর্তের জন্য। একমাত্র ধৈর্যশীল ব্যক্তিরাই বোধ হয় এই সুখের দেখা পায় আর তা মন খুলে উপভোগ করতে পারে, যেমনটা পেরেছে রুদ্ধ এবং তার পরিবার। দুঃখ শেখে পাওয়া এই খুশিটুকুর মূল্য হয় অনির্বচনীয়। এই জন্যই বোধ হয় কথায় বলে ধৈর্যের ফল মিষ্টি হয়। জান বাচ্চা আমার, কি হচ্ছে আপনার? রেগেছেন কেন? আদুরেশ্বরের বাক্য শ্রবণ করেও রাগ যেন এতটুকু প্রশমিত হলো না বাচ্চাটি। অস্তমিত সূর্যের লালিত আভার ন্যায় ছেয়ে আছে ছোট্ট মুখাবরণ। দেখে বোঝা যাচ্ছে ক্রোধে দাবানলের ন্যায় জ্বলছে ছেলেটা। জবাব না পেয়ে রুদ্ধ এগিয়ে এসে দাঁড়ালো ছেলের নিকট। হাত বাড়িয়ে ছেলের কাঁধ থেকে স্কুল ব্যাগটা কেড়ে নিতে নিতে পুনরায় শুধালো শান্ত অভিব্যক্তিতে, কে কিছু বলেছে আপনাকে? স্কুলে কিছু হয়েছে? How dare that bastard call my mom a rape victim? I'll take his life. ফোনা তোলায় সাপের ন্যায় ফোঁস করতে করতে আওড়ালো বাক্যগুলো। ছোট্ট ছেলের মুখে এমন বাক্য শুনতেই রুদ্ধ যেন এক মুহূর্তের জন্য থমকালো। ঘটনার সারাংশ বুঝতে আর যেন বাকি নেই কিছুই। বুঝে পায় না বাচ্চারা এসব কিভাবে শিখে। তার থেকেও বেশি চিন্তিত হলো ছেলের রাগ দেখে। এই সবে 10 পেরোলো ছেলেটার বয়স, কিন্তু রাগ যেন সর্বদা নাকের মাথায় গিয়ে ঘোরে ছেলেটার। জন্মের সময় ভেবেছিল ছেলেটা তার মায়ের মতো হয়েছে, কিন্তু সময়ের সাথে বুঝতে পারলো সম্পূর্ণ বিপরীত। তার সমস্ত গুণ নিয়েই জন্মেছে ছেলেটা, এই গায়ের রংটাও পেয়েছে তার মতো, তাতে সমস্যা নেই। কিন্তু এই বয়সে ছেলের এত রাগ দেখে ভীত হয় সে। অতীত যেন চোখের সামনেই ভেসে ওঠে। ছেলের ব্যাগটা জায়গা মতো রেখে এসে পুনরায় দাঁড়ালো ছেলের সন্নিকটে। হাত বাড়িয়ে স্কুল ড্রেসের জামার বোতামগুলো আলতো হাতে খুলতে খুলতে ছোট্ট করে জানতে চাইলো, শুধুই কি রেগে আছেন নাকি কিছু করেছেন? ছোট রাত এবার নমিত মাথা তুলে সরাসরি বাবার চোখের পানে দৃষ্টি ফেললো। আবছা আলোর ন্যায় কিঞ্চিত ঠোঁট বাঁকালো। ছোট্ট পরিসরে জবাব দিল ছেলেটা। নাকটা বোধহয় আর আস্ত নেই। দীর্ঘ নিঃশ্বাসের শব্দ ভেসে গেল বাতাসের সঙ্গে। এমন কিছু নতুন নয়, ছেলেটা খানিকটা বড় হওয়ার পর থেকেই মায়ের সম্পর্কে একটা খারাপ কথা সহ্য করতে পারে না। ক্রোধ যেন ছেলেটার শিরায় শিরায় মিশে। এতে রুদ্ধ খুশি হবে নাকি ভীত হবে বুঝে পারে না। তারপর কি হলো? বাবার প্রশ্নে কাঁদ নাচালো রাত। খুবই স্বাভাবিকভাবে আওড়ালো, তারপর আর কি, ছোট আব্বু সব ম্যানেজ করে নিল। ছেলেটা এমন করে বলল যেন সবই কত স্বাভাবিক। রুদ্ধ খানিকটা খেপলো এবার, তবে তা অবশ্য ছোট ভাইয়ের ওপর। এই ছেলেটা যেমন তার ছোট আব্বুর ন্যাওটা, ওই ছেলেটাও তেমন বাচ্চাটাকে আশকারা দিয়ে মাথায় তুলেছে। পুনরায় দীর্ঘ নিঃশ্বাসে ভারী হলো রুমটা। দুজন ব্যতীত আর কারোর উপস্থিতি নেই সেখানে। রুদ্ধ বিছানায় বসে ছেলেকে কাছে টানলো, বুঝানোর স্বরে আওড়ালো, কেউ আপনার মাম্মাকে খারাপ বললেই বুঝি সে খারাপ হয়ে যাবে? আর কতবার বলবো এভাবে মারামারি করতে নেই। আপনি না গুড বয়, তাহলে কথা শুনুন না কেন? বাবার কথা শুনলেও তা বোধ হয় গায়ে মাখলো না। রাত একরোকা স্বরে প্রতি উত্তর দিল, অফকোর্স আই অ্যাম গুড বয়, বাট কেউ আমার মাম্মাকে খারাপ বলবে এটা আমি কখনোই মানবো না। নেভার এভার। ছেলের প্রতি উত্তরে হতাশ হলো রুদ্ধ, তবে তার থেকেও বেশি বোধ হয় খুশি হলো। ছেলেটা তার আর অদ্রিজার জীবনের এক টুকরো সুখ।
মেয়েটার সমস্ত পাগলামি শেষ হয়েছিল ছেলেটার জন্মের পর। তার খুবই ভালো লাগে যখন দেখে ছেলেটাও তার মাকে নিয়ে তার মতোই পাগলামি করে। তার ভয় তো কেবল একটা জায়গাতেই, ছেলের এই রাগ ভবিষ্যতে আবার না কোনো সর্বনাশ বয়ে আনে। ছেলের কিছু হয়ে গেলে ওই মেয়েটাকে যে সেদিন আর বাঁচাতে পারবে না। এই ছেলের মাঝেই তো ওই মেয়ের প্রাণ নিহিত। আর এসব কথা যদি আপনার মাম্মা জেনে যায় তখন? বিচলিত হতে দেখা গেল না ছেলেটাকে, যদিও এটাই তার একমাত্র ভয়ের জায়গা। কিন্তু তা বুঝতে দিলে তো রাগ ভুলেই হাসি মুখে জবাব দিল, ছোট আব্বু আমার দলে, আর তুমিও মাম্মাকে বলবে না জানি। এত ভরসা বাবার উপর? রাত চোখে হাসলো, ছোট কোমল হাতখানি ছোঁয়ালো বাবার কপলে, মুখে এগিয়ে এনে সেখানটায় একটা চুমুও খেলো ভেজা ঠোঁটে। তবে যেন বাবাকে হাত করার ধান্দা। তবে এইসব বেশ উপভোগ করলো রুদ্ধ। রাত প্রশস্ত হেসে প্রতি উত্তর করলো, বিকজ আই নো মাই পাপা লাভস মি সো মাচ, ইভেন মোর দ্যান মাম্মাদের রাইট পাপা। ছেলের কথায় মিষ্টি হাসলো রুদ্ধ। ছেলের ভুল শোধরানোর মতো করে আওড়ালো, নো মাই বয়, আই লাভ ইউর মাম্মা মোর দ্যান ইউ। ছোট্ট রাদের এসব যেন মুখস্থ, তবুও মুখে মেকি অভিমান ফুটিয়ে নাক ভোতা করে তাকালো বাবার পানে। তা দেখে রুদ্ধ ঠোঁট প্রসারিত করে হাসলো। সেই হাসিতে রাদের মুখেও হাসি ফুটে উঠল। হঠাৎ ভাবুক হয়ে শুধালো, পাপা, ওয়াই আর ইউ সো আফ্রেড অফ মাম্মা? ছেলের প্রশ্নে হাসি থামলো রুদ্ধর। সে ছেলেকে কিভাবে বুঝাবে? সে তার মাম্মাকে ভয় পায় না, বরং ওই নাজুক মেয়েটাকে হারানোর ভয়ে তৎপর থাকে। মেয়েটা যে অতীত পেরিয়ে এসেছে তা কোনোভাবে মেয়েটাকে পুনরায় আঘাত না করে এই ভয়ে পীড়া দেয়। মেয়েটার ভয় তাকে ভীত করে রাখে। জবাব দিল না ছেলেকে, হাস্য মুখে ফিরতি প্রশ্ন জুড়ে দিল সে, আমাকে জিজ্ঞেস করছেন? তা আপনি বুঝি ভয় পান না নিজের মাম্মাকে? রাত ডান হাতের একটা আঙ্গুল নিজের থুতনিতে ঠেকিয়ে ভাবতে শুরু করলো, যেন তার জবাব দেওয়ার জন্যই ভেবে দেখা প্রয়োজন। পরক্ষণে বিজ্ঞদের মতো জবাব দিল। একদম না। রুদ্ধ এক ভ্রু উঁচিয়ে তাকালো ছেলের মায়াবী মুখখানার পানে। ছেলেকে ভয় দেখাতে আকস্মাৎ বলে উঠল, আচ্ছা, ওই তো শুনে নিয়েছে আপনার মাম্মা আমাদের কথা। এবার ব্যাস, ছোট্ট রাদের হাওয়া যেন এক নিমিষেই শেষ। চটজলদি বিছানায় উঠে বাবার পেছনে লুকিয়ে পড়ল। বাবার পরিধানকৃত পোশাকটাকে খামচে ধরে অনুনয় স্বরে বলে উঠল, প্লিজ বাবা, মাম্মাকে বোঝাও আমি ওই কাজটা রেগে করেছিলাম, আর ফাইট করব না, প্লিজ পাপা। হঠাৎ করে রুদ্ধ ঘর পাঠিয়ে চিৎকার করে হেসে উঠল। রাত অবাক হয়ে মুখ তুলে আশেপাশে তাকিয়ে দেখলো। মাকে না দেখে বুঝলো বাবা তার সাথে মজা করেছে, শুধু শুধু তাকে ভয় দেখানো। ছেলেটা পুনরায় মুখ ফুলালো বাবার কাজে। তা দেখে রুদ্ধ হাসি থামালো না, বরং ছেলের দিকে ফিরে দুহাত দিয়ে ছেলেকে কাতুকুতু দিতে শুরু করলো। রাতও পারল না এবার ভোতা মুখ করে থাকতে। নিজেও সবার সাথে তাল মিলিয়ে খিলখিল করে হেসে উঠল। দুজনের প্রাণ খোলা হাসিতে ভরে উঠল কামরাটা। তবে তাতে ভাটা পড়ল খানিকক্ষণ পরেই, যখন অন্য রুম থেকে ছোট্টখাটো চিৎকারের আওয়াজ পেল। দুজনেই একসাথে হাসি থামিয়ে কান খাড়া করে বোঝার চেষ্টা করলো আসলে কি হয়েছে, আর বুঝতেই দুজনের সমস্বরে চিৎকার করে উঠল। ফাইনালি Finally সময় সময় এসে এসছে। গেছে। হাসপাতালের করিডোরে আজ আবার একত্রিত হয়েছে মেঘমহলের সমস্ত সদস্যবৃন্দ। সবার মাঝে খুশি আর চিন্তা দুটোই বিরাজ করছে। অনবরত আল্লাহর কাছে দোয়া চাইছে যেন মা আর বাচ্চা দুজনেই সুস্থ দ্রুত তাদের নিকট ফিরে আসে। একটা ভালো খবরের আশায় সবাই ওটির দিকে অনাহুতের ন্যায় তাকিয়ে। নাসিম এক কর্নারে চুপচাপ দাঁড়িয়ে। ছেলেটা যে দুশ্চিন্তায় আসন্ন হয়ে আছে তার বলার বাকি রাখে না। দুশ্চিন্তা হবে নাই বা কেন? ওটির ভেতরে যে শুয়ে আছে একমাত্র প্রিয়তম স্ত্রী। বিয়ের ঠিক কতগুলো বছর বাদে ওপরওয়ালা তাদের মুখের দিকে তাকিয়েছে। বিয়ের পর থেকে যখন সবারই একে একে বাচ্চা হলো, তখন ঈশানীও বায়না ধরলো বাচ্চার জন্য। না করেনি নাসিম, কিন্তু ভাগ্য যেন তাদের সহায় ছিল না। বারবার চেষ্টা করার পরেও ফলাফল যেন শূন্য। মেয়েটা তখন প্রচন্ড ভেঙে পড়েছিল। অনাথ স্বামীকে একটা বাচ্চা দিতে না পারার কারণে অপরাধ বোধে ভুগেছিল। মায়ের বিনা অনুমতিতে বিয়ে করার বাধ্যতা লেগেছে বলে কান্নাকাটি করত। এমনকি তাকে দ্বিতীয় বিয়ে করার জন্য বলেছিল।
তবে নাসিম অমন ছেলেই নয়। মেয়েটাকে কত বুঝিয়েছে, আগলে রেখেছে, কত শত ডাক্তার দেখিয়েছে। একসময় সে নিজেই ভেঙে পড়েছিল কিছুটা। মনে হয়েছিল এ জীবনে বোধ হয় আর বাচ্চার মুখ দেখতে পাবে না। এতে খুব একটা দুঃখ ছিল না। ভাই বোনের ছেলেকে নিজের সন্তানের চেয়েও অধিক ভালোবাসা দিয়েছে সবার সাথে। তার যেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। যখন সব আশা ছেড়ে দিয়েছিল সে, তখন হঠাৎ একদিন জানতে পারলো মেয়েটা মা হচ্ছে। আর সে বাবা। সেদিন যেন আর খুশির অন্ত ছিল না। কিন্তু প্রেগনেন্সির সময়কালে মেয়েটা বিভিন্ন প্রতিকূলতার মুখোমুখি হয়েছে। সবাই মিলে যত্নে রাখলেও দুর্বলতা মেয়েটার পিছু ছাড়েনি। এই নিয়েই সবার যত চিন্তা। নিজের পাশে ভাই আর ছেলের উপস্থিতি বুঝতে পেরে ধ্যানচ্যুত হলো নাসিম। রুদ্ধ ভাইয়ের কাঁধে হাত দিয়ে চোখের ইশারায় ভরসা দিল ছোট ভাইকে। পাশ থেকে রাদও বলে উঠল, ছোট আব্বু, ডোন্ট ওয়ারি, ছোট আম্মু আর সে ভালো থাকবে। ছোট ছেলের কথায় চিন্তার মাঝেও এক টুকরো হাসলো নাসিম। মজার স্বরে বলে উঠল, ভালো তো থাকতেই হবে, না হলে তোমাকে নিজের মেয়ের জামাই বানাবো কিভাবে বেটা? ছোট রাজ যেন লজ্জা পেল। ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটিয়ে তুলে ছোট্ট স্বরে আওড়ালো। উফ, ছোট আব্বু। নাসিম আর রুদ্ধ কেবল হাসলো, বিপরীতে আর কিছুই বলল না। অপেক্ষা করতে শুরু করলো পুনরায়। এর মাঝে হাসপাতালে তমাল আর রায়া ছুটে এলো, সাথে 5 বছরের এক বাচ্চা ছেলে। তবে খুশির খবর এই যে মেয়েটা আবারও প্রেগনেন্ট। 3 মাসের। রোনাকেরও দ্বিতীয় সন্তান হিসেবে একটা ছেলে আছে, যার বয়স এখন 4.5 বছর। রায়া এসে সবার সাথে কুশল বিনিময় সারতে না সারতেই ওটির দরজা খোলার শব্দে সবাই সেদিকে তাকালো। বেরিয়ে এলেন এক নার্স। কোলের ভেতর কাপড়ে মোড়ানো ছোট্ট বাচ্চার এক অস্তিত্ব। সবাই ছুটে এলো এদিকে। নাসিম এসে দাঁড়াতেই নার্স বাচ্চাটিকে বাড়িয়ে ধরলেন। নাসিম ভয়ে ভয়ে বাচ্চাটাকে কোলে নিল, তবে মন যেন পড়ে আছে স্ত্রীর নিকট। সহসা নার্সের উদ্দেশ্যে উধালো, আমার স্ত্রী কেমন আছে? তিনিও ভালো আছেন। নার্সের সরল জবাব পেয়ে নাসিম যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। বাকি সবাই দুশ্চিন্তা মুক্ত হলো। এগিয়ে এসে ঘিরে ধরলো নাসিমকে। কোলের মাঝে ফুটফুটে এক বাচ্চা মেয়ে। কেঁদেছিল বোধহয়, চোখের কোণে এখনো পানি চিকচিক করছে। মেয়ের চোখে পানি দেখে নাসিমের মন যেন কেমন করে উঠল। এক অন্যরকম অনুভূতি ছেয়ে গেল পুরো বদনে। এটাই বুঝি বাবা হওয়ার আনন্দ। যেন এক স্বর্গ সুখ উপলব্ধি হচ্ছে। বিয়ের ঠিক প্রায় 15টা বছর বাদে সন্তানের মুখ দেখল সে। খুশির মাত্রাটুকু বুঝাতেই সক্ষম হলো না ছেলেটা। অসহায় নেত্রকোণে কেবল খানিকটা অশ্রুবিন্দু এসে জমা হলো। তা গড়ানোর সুযোগ দিল না অন্য কেউ। ছোট্ট বাচ্চা মেয়েটাকে নিয়ে বাড়ির সকলে মেতে উঠল চোখের পলকে। হই হই রবে ভরে উঠল হাসপাতালের করিডরটা। রাত তার বাবার কোল ঝুঁকে দাঁড়িয়ে। রায়া ভাতুজিকে কোলে নিয়ে আনন্দ করার মাঝে চোখ পড়ল বড় ভাইয়ের ছেলের দিকে। হঠাৎ একটা পুরনো কথা মনে পড়তে মদের স্বরে বলে উঠল, হ্যাঁ রে রাত, আগে তো রূপকে বিয়ে করবি বলে মাথা খেতি। একে দেখ, এ তো ছোটই আছে আব্বা, বিয়ে করবি নাকি? রায়ার কথায় হাসিতে ভরে উঠল জায়গাটা। রাদের গাল দুটো লাল হয়ে উঠল লজ্জায়। এই একটা অবস্থা তার মেয়েদের মতো। রাগ হোক কিংবা লজ্জা, আড়াল করার উপায় নেই। শ্যামলা মুখখানা লালিত আভায় ছেয়ে যায়। আজও তাই হলো। বড়দের সামনে এমন করে বলায় লজ্জায় আচ্ছন্ন হলো। সে কি এখন আর বাচ্চা আছে যে এমন করে বললেই সবাই? সেখানে উপস্থিত রূপও হাসলো, তবে লজ্জা সেও খানিকটা পেল। ছোটবেলায় ভাই একবার কি বলেছিল তা নিয়ে আজও সবাই মজা নেয় তাদের। কি এক জ্বালা! রুদ্ধ তাকিয়ে ছেলের লজ্জা রাঙা মুখখানা দেখলো। মনে পড়ে গেল অতীতে সেই দুষ্টু মিষ্টি কাহিনীটুকু। তখন বোধ হয় রাদের বয়স 2 পেরিয়ে 3-এ ঠেকেছে। কথা তখনও কিছুটা এড়িয়ে যায় বাচ্চাটার। তখন সন্ধ্যাক্ষণ। রুদ্ধ দ্রুতই অফিস থেকে বাড়ি ফিরে এসেছিল। এখন রুমেই বসে আছে। অদ্রিজা শুকনো পোশাকগুলো ভাঁজ করে তা আলমারিতে রাখতে ব্যস্ত। হঠাৎ কোথা থেকে রাত দৌড়ে এলো। ছেলেকে এত দূরে দৌড়াতে দেখে উদ্বিগ্ন হলো বাবার মন। উঠে ছেলেকে ধরবে, তার আগেই রাত বাবার কোলের মাঝে জায়গা করে নিল। কিছু বলবে ছেলেকে রুদ্ধ, তার আগেই রাতের বাচ্চা বাচ্চা কণ্ঠস্বর শুনে চুপ মেরে গেল। আমি বিয়ে করব পাপা। রুদ্ধ আহামক বনে গেল ছেলের মুখে বিয়ের কথা শুনে। অদ্রিজার হাতও থেমে গেল। আশ্চর্য হয়ে তাকালো ছেলের পানে। কে জানে এসব আবার কোথা থেকে শিখে এলো ছেলেটা।
রুদ্ধ চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করলো ছেলেকে। তা কাকে বিয়ে করবেন আব্বু? কেন লুপ আপুকে? ছোট্ট আব্বু বলেছে আপুকে বিয়ে করা যায়, আমি বিয়ে করব। রুদ্ধ অসহায় শ্বাস ফেলল। এই নাসিমটা সারাক্ষণ ছেলেটাকে অদ্ভুত সব জিনিস শেখায়, এদের নিয়ে আর পারা যায় না। অদ্রিজাও কাজে মন দিল পুনরায়। রুদ্ধ বোঝানোর স্বরে আওড়ালো, এসব বলতে নেই আব্বু। রূপ আপনার বড় আপু হয়, আপুকে বিয়ে করো না তো। তাছাড়া আপনি এখনো তো ছোট অনেক। তাহলে আমাকে একটা বনু এনে দাও। ছোট আব্বু বলেছে বনু আসলে আমি খেলতে পারবো তার সাথে। রুদ্ধ যেন পড়লো গ্যারা কলে। বউ ছেড়ে এখন আবার বোন নিয়ে পড়লো এই ছেলে। বোন কোথা থেকে এনে দিবে এখন? কিছু জবাব দিবে তার আগেই পাশ থেকে অদ্রিজা ঠাট্টার স্বরে জবাব দিল, তোমার আব্বুর পুনরায় আব্বু হওয়ার বয়স নেই রাত। তুমি বরং তোমার চাচাকে গিয়ে বলো, ঠিক আছে? অদ্রিজার কথার মানে ছোট্ট রাত না বুঝলেও রুদ্ধ ঠিকই বুঝলো। বয়সের খোঁটা দেওয়ায় মুখ ভোতা করে ফেললো। তার বয়স কতই বা হবে? এই তো সবে 42 চলে। সে কি বুড়ো হয়ে গেছে নাকি? বউয়ের ভুল শোধরাতে মেয়ে কি রাগ দেখিয়ে জবাব দিল, ছি পাখি, বয়সটা কোটা দিও না ছেলের সামনে। আমি এখনো তাগড়া যুবক আছি। একটা কেন, এখন একটা টিম বানানোর শক্তি আছে আমার। ছেলের সামনে নিজের মুখখান বন্ধই রাখেন আপনি, হ্যাঁ? বুড়ো হয়েছেন নাকি তা তো আমি ভালো করেই জানি। রুদ্ধর মুখ আরো ভোতা হলো। ছেলের সামনে আর কিছু বলল না। ছেলের কপালে ছোট্ট একটা চুমু খেয়ে তার উদ্দেশ্যে বলে উঠল, আব্বু, নিজের ছোটাপুর কাছে জানতো আবার, গিয়ে বলুন তাকে একটা বনু এনে দিতে। তাহলে বউ আর বনু দুটো একসাথে পেয়ে যাবেন, বুঝছেন? ছোট রাত কি বুঝলো জানা নেই, তবে বাবার কথা শুনে খুশিতে হাতে তালি দিতে দিতে পুনরায় রুম ছেড়ে বেরিয়ে গেল নিজের ছোট্ট চাচার উদ্দেশ্যে। অদ্রিজা ছেলে যাওয়ার পানে তাকিয়ে মুচকি হাসলো। রুদ্ধ সুযোগ পেতেই বিছানা থেকে উঠে এসে পেছন থেকে বউয়ের কোমর আঁকড়ে ধরলো। কাজে বিঘ্ন ঘটায় অদ্রিজা দাঁড়িয়ে পড়ল। নিজেকে ছাড়ানোর চেষ্টা করে আওড়ালো, আরে কি করছেন? ছাড়ুন, কেউ এসে পড়বে, কাজ করতে দিন। রুদ্ধ ছাড়ল না। বউকে আরো শক্ত করে জড়িয়ে ধরে কাঁধে মুখ গুজে দিল। ছোট ছোট চুমু খেয়ে শুধালো, তুমি আমাকে বুড়ো বলতে পারলে পাখি? অদ্রিজার হাসি চওড়া হলো। বুড়ো বলায় লোকটা পাগলামো শুরু করেছে। ঘুরে স্বামীর মুখোমুখি দাঁড়িয়ে স্বামীকে জ্বালাতে পুনরায় বলে উঠল, তা বুড়োকে বুড়ো ছাড়া কি বলবো? চুল পাকতে শুরু করেছে, সে খেয়াল আছে মিস্টার? চুল পাকলে কি মানুষ বুড়ো হয়? রুদ্ধ মানতে নারাজ। ছোট ছোট চুমো দিয়ে বউকে নাজেহাল করে তুলল। মুখে আওড়ালো, ঠিক আছে, চলো দেখাচ্ছি আমি বুড়ো নাকি জোয়ান। তোমাকে হার মানিয়ে ছাড়বো আজ। স্বামীর পাগলামিতে মন খোলা হাসিতে রুমটা ভরিয়ে তুলল অদ্রিজা। হার মেনে বলল, এমনিতেই মেনে নিলাম, এবার ছাড়ুন আমায়। রুদ্ধ বুঝি তা মানতে রাজি। সে পুরো দমে বউতে মজে উঠেছে, ছাড়ল না একটু। নিজের জেদ বজায় রাখতে বিড়বিড় করলো, আজ তোমাকে প্রমাণ আমি দিয়েই ছাড়বো পাখি। নে বাপজান, নিজের বউকে কোলে নে এবার। নিকট থেকে বোনের কণ্ঠস্বর পেতেই অতীত থেকে বেরিয়ে এলো রুদ্ধ। বোন বাচ্চাটাকে নিয়ে দাঁড়িয়ে আছে তাদের সামনেই। সে সেদিকে মন না দিয়ে তাকালো তার থেকে সামান্য দূরে দাঁড়ানো বউয়ের পানে, যে এখন অন্যদের সাথে খুশি পালনে ব্যস্ত। মেয়েটার ওই হাসি মাখা মুখখানাই তার পরম শান্তি। তার মাঝে বার্ধক্য এলেও মেয়েটা যেন আজও আগের ন্যায় যুবতী। রূপে যেন এতটুকুও চির ধরেনি। তার অনুপস্থিতিতে যতটুকু না ভেঙে পড়েছিল, এখন তার কিছুই অবশিষ্ট নেই। এখানেই তার গর্ব, এখানেই তার সুখ। নে বাপজান, নিজের বউকে কোলে নে একবার। বোনের কথায় রুদ্ধ এবার চোখ সরিয়ে ছেলের পানে তাকালো। ছেলের মুখ দেখে আর বুঝতে বাকি নেই, ফুপির মুখে বউ শুনে ছেলেটা আরো লজ্জায় গদগদ হয়েছে। এখন কেউ দেখলে বলবে এই ছেলের এত রাগও আছে। ছেলের লজ্জা ভোলাতে রুদ্ধ ছোট্ট করে আওড়ালো, বোন কি করনি আব্বু? বাবার কথায় রাদের লজ্জা যেন খানিকটা প্রশমিত হলো। লজ্জার পাশাপাশি তার ভয়ও হচ্ছিল। এতটুকু একটা বাচ্চা সে কিভাবে কোলে নেবে? যদি পড়ে যায়? তবুও হাত বাড়িয়ে কোলে নিল বাচ্চাটাকে। দু হাতে ঝাপটে ধরলো যাতে পড়ে না যায়, আবার আঘাত না পায় সেদিকেও খেয়াল রাখলো ছেলেটার। কোলে নিয়ে এবার বাচ্চাটার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। ফুটফুটে সাদা, যেন সদ্য প্রস্ফুটিত একটা আচার শুভ্র ফুল। ছোট ঠোঁট দুটো যেন রক্তলাল, মনে হয় এখনই রক্ত ঝরে পড়বে। রাদের ভয় কেটে গেল এক মুহূর্তে। মনে হলো কোনো মোমের পুতুল কোলে নিয়েছে সে। তবে সেই ছোট্ট পুতুলের ঘুম ভাব পছন্দ হলো না তার। হালকা ঝুঁকে ছেলেটা নিজের নাক স্পর্শ করলো বাচ্চাটির নাকে।
হালকা স্লাইড করলো, এতে ঘুম ভাঙল না বাচ্চাটির। কিন্তু সূর্য কিরণের ন্যায় এক চিলতে হাসলো বাচ্চাটা। সেই হাসি দেখে না চাইতেও রাদের ঠোঁট দুটো প্রসারিত হলো। এক ধ্যানে তাকিয়ে দেখলো সেই নিখাদ হাসিটুকু। বাচ্চাটাকে বুকে আরেকটু আগলে নিয়ে আনমনে বলে উঠল, বউ, একটা পুতুল বউ। অনেক অপেক্ষা, অনেক টানাপোড়েনের মধ্যে দিয়ে রুদ্ধ অদ্রিজার সুখের সংসারের সমাপ্তি এখানেই হলো। ভালো থাকুক প্রত্যেকে তাদের ভালোবাসার মানুষের সাথে। প্রিয়তা, রওনাক, নাসিম, ঈশানী, রায়াত, অমালের জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ আমার সকল ভয়েস আর্টিস্টদেরকে যারা শুরু থেকে আমাকে এতটা সাপোর্ট করেছে। সাথে আমার পাঠক পাঠিকাদেরকেও অনেক ভালোবাসা স্বর্ণলতা ভয়েস অফিসিয়ালের তরফ থেকে শুরু থেকে আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও উপস্থিত হব নতুন একটি ভালোবাসার কাহিনী নিয়ে। আজ সবাই সুন্দর সুন্দর মন্তব্য করবেন। ধন্যবাদ।